এসসি, এসটি, ওবিসি এদের যখন সংরক্ষণ হয় আমাদের তো ভীষণ আপত্তি সবার। কেন আপত্তি? কারণ জেনারেল কাস্ট নাকি খুব অনেক যোগ্য বেশি, এসসি, এসটি, ওবিসি এরা তত যোগ্য নন, অথচ এরা সুযোগ নিয়ে চলে যাচ্ছেন। আমার কথা, স্বামী স্ত্রী বিয়ে হওয়া মানে দাসখত লিখে দেওয়া নয়। ভালো নাই লাগতে পারে, তোমরা আলাদা হতেই পারো। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, বাবা মায়ের কিন্তু ডিভোর্স হয় না। একটা বিষয় হচ্ছে যে ধীরে ধীরে আমাদের সমাজের বিভিন্ন সেগমেন্টেও আপনি যদি দেখেন যে নারী প্রতিনিধিত্বটা বাড়ছে, কিন্তু কোথাও গিয়ে যেটা নিয়ে আপনিও অনেক জায়গায় বলেন, আমরা আমাদের এই ভারতীয় সমাজে আমরা কখনো ইকুয়ালিটি এই ব্যাপারটা করতে পারি না। হয় নারীরা খুব নিচে ছিল, অথবা এখন বিভিন্ন যে লসগুলো আসছে তাতে বিভিন্ন মহিলা, আমি বলছি না সব জায়গায় তারা ভুল ব্যবহার করছেন, কিন্তু অনেকগুলো সুযোগ এসে যাচ্ছে যেখানে ভুল ব্যবহার করতে পারার সুযোগ থাকছে। অর্থাৎ সাংবিধানিকভাবেও আমরা জেন্ডার ইকুয়ালিটির নাম করেও কিন্তু অনেক বেশি মহিলাদের সুযোগ দিয়ে ফেলছি। এটা কি ঠিক বা ভুল, আপনি কি বলেন? না, ঠিক তো অবশ্যই না, তবে অনেক কিছু বোঝার আছে। জেন্ডার ইকুয়ালিটির মানেই আমরা বুঝি না। আমাদের কনস্টিটিউশন যদি দেখি, এক একটা অনুচ্ছেদে এক এক রকম কথা বলা হয়েছে। কেমন? এবার আমি আসি সংরক্ষণের প্রশ্নে। আচ্ছা, অনেক আন্দোলন দানা বেঁধেছে, অনেক রকম আছে, অনেক সময় অনেক গ্রুপও দেখি। এই যে আমাদের এসসি, এসটি, ওবিসি এদের যখন সংরক্ষণ হয় আমাদের তো ভীষণ আপত্তি সবার। কেন আপত্তি? কারণ জেনারেল কাস্ট নাকি খুব অনেক যোগ্য বেশি, এসসি, এসটি, ওবিসি এরা তত যোগ্য নন, অথচ এরা সুযোগ নিয়ে চলে যাচ্ছেন। তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে কেন হবে না? সব কিছুই তাহলে হোক যোগ্যতার নিরিখে। মেয়েরা তো অনেকেই সত্যিই যোগ্য আছেন, লেখাপড়া শিখে সামনে এসেছেন, চাকরি বাকরি করছেন, তাহলে যোগ্যতার নিরিখেই হোক না, সংরক্ষণের ভিত্তিতে কেন হতে হবে? আজকে এই এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ব্যাপারে জেনারেল কাস্টে অনেক মহিলা তো কথা বলেন, কই তাদের তো কখনো এটা বলতে দেখি না যে আমরা মহিলা, আমাদের সংরক্ষণ চাই না, আমরা যোগ্যতার ভিত্তিতে লড়ে নেব। দেখিনি তো বলতে। আমি কিন্তু কোনো মহিলা দোষারোপ করছি না, কিন্তু আমি কিন্তু যুক্তির কথা বলছি। আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ বলছেন নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য বিশেষ অধিকারের কথা। এদিকে 21 নম্বর অনুচ্ছেদ বলছেন সবার জন্য সমান সব কিছুর কথা। অধিকার যা হোক, ধর্ম, লিঙ্গ সব কিছু অনুযায়ী, তা দুটো মেলে না তো। আমাদের কোনো অনুচ্ছেদের সঙ্গে কোনো অনুচ্ছেদের মিল নেই। আমরা সবসময় বলছি নারীদের জন্য সংরক্ষণ। আমার মনে হয় এতে সবার আগে প্রতিবাদ নারীদের করা উচিত। কারণ যখনই একটা জিনিস সংরক্ষিত হলো বা আমরা সংরক্ষণ পেলাম, তখন কিন্তু লড়াইয়ের জায়গা নেই। নরি বারবার বলছেন না, পুরুষের সঙ্গে লড়াই করে আমরা এগুলো পাচ্ছি, আমরা লড়াই করে নিয়েছি না, আপনারা পাননি লড়াই করে, কিচ্ছু পাননি। আপনাদের সংরক্ষণের ভিত্তিতে অনেক কিছু আজকে পাইয়ে দেওয়া হয়, আর আপনাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। ডেফিনেটলি আপনাদের লড়াইকে সম্মান করি। নারীরা একজোট হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, বলতেন অনেক কিছু, কিন্তু যে কারণে নারীর অধিকারের লড়াই শুরু হয়েছিল, সমান মজুরির অধিকার, ভোটাধিকার, শিক্ষার অধিকার, আজকে আর সেটা নেই। আজকে কিন্তু সেটা অন্য জায়গায় চলে গেছে। আর যদি লড়তে হয় যে সংরক্ষণের বিরুদ্ধে লড়বো, তাহলে সব সংরক্ষণের জন্য লড়বো, সমস্ত কিছু। তাহলে কোনো জায়গায় সংরক্ষণটার সুবিধে নেব আর কোনো জায়গায় বলবো না সংরক্ষণটা থাকবে না, এটা কিন্তু হওয়াটা ঠিক না আমার মনে হয়। একদমই তাই। এবার আপনি যেহেতু সংবিধানের কথা বললেন, সেহেতু আমি আপনার কাছ থেকে অনেকবার ভয়েস উঠেছে বা আপনাদের সংস্থার পক্ষ থেকে, যে এই যে ধরুন 498A, যেটাতে আদতে মোটামুটি এটা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে ধরাই হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের 498A অনুযায়ী যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কেবলমাত্র মহিলারাই। তাহলে যদি কোনো পুরুষ, এখন কিন্তু অনেক সংসারেই দেখা যায় যে পুরুষরাও মহিলাদের দ্বারা অত্যাচারিত, একজন পুরুষ যদি সংসারে অত্যাচারিত হয়, তার যাওয়ার জায়গাটা কোথায় বা সে কী করতে পারে? দেখুন, এটা যে তুমি বলছো না যে অনেক পুরুষ এখন অত্যাচারিত, না, তোমার দাদুর আমলেও যদি জিজ্ঞেস করো জানবে অনেক পুরুষ তখন অত্যাচারিত ছিল। আমি জানি একজন আমার থেকে অনেকটা সিনিয়র এক ভদ্রলোক আমায় বলেছিলেন যে জানেন, আমাদের পাশের বাড়িতে এক কাকুকে দেখেছি, সেদিন লঙ্কা আর কাকিমা লঙ্কা আনবার কথা বলছেন, কিন্তু সেদিন যেহেতু 2 দিন বাদে লাগবে, উনি সেদিন নিয়ে এসছেন বলে কাকিমা ওনাকে মারধর করতেন। আমি কিন্তু এটা অনেক দিন আগের কথা। তখন হয়তো মেয়েদের কাছে 498A ছিল না, ডিবি ছিল না, কিন্তু পুরুষ কিন্তু বহুকাল আগে থেকেই নির্যাতিত। একবারও কিন্তু তাই বলে বলছি না নারী নির্যাতিত নন, বরং উল্টে বলবো নারীর অধিকার নিয়ে যারা কাজ করেন তারা হয়তো এখন অনেকে নিজেরাও জানেন না নারী ঠিক কোথায় কোথায় কিভাবে ঠিক ন্যাক্কারজনকভাবে নির্যাতিত, কিন্তু বলার উপায় নেই, কারণ তাদের সেইভাবে তাদের সংসার চলছে। সর্বোপরি তারা যে নির্যাতিত তারা নিজেরাই বোঝেন না।
তাদের থানা উকিল কোথাও চেনেনও না, আইন মানে জানেন না, তারা ভারতবর্ষের দেশ স্বাধীন না পরাধীন এটাও হয়তো তারা জানেন না, তারা জানেন এটাই তাদের জীবন, এতটাই পিছিয়ে রয়েছে। হ্যাঁ, পিছিয়ে শুধু না, এটাই তাদের জীবন, তারা জানেন যে এসছি আমাদের এই জীবনই কাটাতে হবে, এইভাবেই রোজগার করে খাওয়াতে হবে বা খাবো বা এভাবে চলে যাব, কাজেই ওটা কথা হচ্ছে না। কিন্তু পুরুষ মানুষ বহু বহু বছর ধরেই নির্যাতিত, এবং মাথায় রাখতে হবে এটা সারা পৃথিবী জুড়ে, কিন্তু পৃথিবীতে কোথাও ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় পুরুষ মানুষ পড়েন না। আচ্ছা, মানে আমাদের দেশ বাদেও বাকি, হ্যাঁ, এই জন্য পৃথিবী জুড়ে কিন্তু ফাদার্স রাইট মুভমেন্ট একটা বড় মুভমেন্ট, অর্থাৎ এই যে প্যারেন্টাল অ্যালিয়েনেশন, যে বাচ্চাকে বাবার কাছ থেকে সরিয়ে রাখা, এটাও কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা বড় মানে মুভমেন্ট। মায়েরা বাচ্চাদেরকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমার কথা, স্বামী স্ত্রী বিয়ে হওয়া মানে দাসখত লিখে দেওয়া নয়, ভালো নাই লাগতে পারে, তোমরা আলাদা হতেই পারো, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, বাবা মায়ের কিন্তু ডিভোর্স হয় না। কিন্তু আমাদেরকে এখানে কিন্তু সেই ব্যাপারটা, আমাদের এখানে বলবো না, সারা পৃথিবীতে এই ব্যাপারটা খুব একটা ন্যাক্কারজনক জায়গায় চলে গেছে, যে মায়েরা মনে করছেন সন্তানকে নিয়ে বাবাকে দেখাবো না, টাকাটা নেব, কিন্তু এই জিনিসটা এটা খুব বড় একটা আন্দোলন, বাচ্চার খরচ বাবদ টাকা পয়সা। হ্যাঁ, তো এবার এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে 498A, এগুলো পুরুষ মানুষ অনেকদিন ধরেই ভোগ করছেন, নয়তো আর কি করে সমীক্ষায় আসে যে স্বামী পেটানোতে ভারতবর্ষ তৃতীয়, ইজিপ্ট এবং ইউকের পর। কিন্তু পুরুষ মানুষের বলার জায়গা সেদিনও ছিল না, আজও নেই। সেই নিরিখে আমাদের লড়াই মেন্স কমিশনের, কারণ এই যে বছরের পরে মানে শেষে দেখবে একটা আসে, গার্হস্থ্য হিংসায় মেয়েরা এতখানি, এই রাজ্যে এত, ওই রাজ্যে এত, কোথা থেকে হিসেব এলো? এনসিআরবি ডেটা, তারা কোত্থেকে পান? ওমেন্স কমিশন, বিভিন্ন থানা, কিন্তু পুরুষের জন্য তো কোনো কমিশন নেই, থানায়ও রিপোর্ট নেওয়া হয় না। তাও আজকাল আমাদের চিৎকার চেঁচামেচিতে সেগুলো কিন্তু রিপোর্ট নয়, হয়তো কেউ একটু মেল করলেন, হয়তো কেউ একটা রেজিস্টার্ড উইথ আইডি পাঠালেন, বা বাই চান্স গিয়ে ইনফর্ম করলেন, কিন্তু সেগুলো তো পরিসংখ্যান সে অর্থে নয়। আর আমরা তো যেহেতু সরকারের অবশ্যই রেজিস্টার্ড, কিন্তু সরকার তো এখনও সেই অর্থে কেন্দ্রীয় বা রাজ্য কোনো সরকার এই মেন্স কমিশন, মেন গ্রিভেন্স কমিটি কিছু তৈরি করেনি, কাজে আমাদের কাছ থেকে তো ওনারা হিসেবটা নেবেন না, তাহলে আমরা দেখাতে পারতাম যে কী হিসেব। এক্স্যাক্টলি। তাহলে কী হচ্ছে, বছরের শেষে এনসিআরবি শুধু এক জায়গার ডেটা আনছেন, সেই এক জায়গার ডেটা এনে আপনারা কী করে এই জিনিসটা করতে পারেন? এটা তো এক পেশে, আপনারা তো করতে পারেন না এটা, আপনাদের তো অন্যদিকের গল্পটাও জানতে হবে যে কি হচ্ছে না, যে কত পুরুষ মানুষ এখানে নির্যাতিত। কে বলতে পারে আজকে মেন্স কমিশন হলে, আজকে সেই কমিশনে পুরুষ মানুষ যেতে পারলে, থানায় থানায় রিপোর্টের জায়গা খুলে গেলে সেই সংখ্যাটা মহিলাদের ছাড়িয়ে যাবে না? হ্যাঁ, অনেকটাই হবে। এবং মানে আপনি বলছেন বলে আমার মনে হলো যে এই যে আইনের যে দিকটা, এর বাইরেও কোথাও একটা হয়তো সোশ্যাল দিকও আছে। যেমন ধরুন, যদি কোনো মহিলা গিয়ে বলে যে আমাকে বর মারছে, তাহলে কিন্তু তার অভিযোগটাকে শুধু থানা নয়, প্রশাসন নয়, গোটা সমাজ সবাই খুব সিরিয়াসলি দেখে, এবং তার পাশে আপনি 10টা মানুষকে পেয়ে যাবেন। কোনো পুরুষ যদি গিয়ে বলে আমাকে বউ পিটিয়েছে, তখন সোসাইটি তাকে গিয়ে সাপোর্ট করার বদলে হয়তো তাকে দেখে হাসবে। সবার আগে কারা হাসবে বলুন তো? তারই পুরুষ বন্ধুরা। এক্স্যাক্টলি। এর থেকে দুঃখের কিছু কিন্তু আর নেই। ফলে শুধু আইনের দিক থেকে বদলেও হয়তো সে সামাজিকভাবেও হেনস্থার সম্মুখীন হতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, আজকে দেখবেন রাস্তায় ধরুন একজন মহিলা হঠাৎ চিৎকার করলেন, মানে বললেন পুরুষটি ওনার গায়ে হাত দিয়েছেন বা কিছু একটা বলেছেন, সবাই রেডে করে পড়লো যে কী হয়েছে দিদি, কী হয়েছে কী হয়েছে, সেটা তো একটা হলো। এবার আবার উনি পুরুষটিকে কিছু করেছেন, সেক্ষেত্রে হয়তো আমি ধরলাম পুরুষটি ওনাকে কিছুটা বলেছেন বা গায়ে হাত দিয়েছেন, সব পুরুষ মানুষ মানেই তো আর ধোয়া তুলসী পাতা নয়। আবার উল্টোটা যদি হলো যে উনি একজন পুরুষের উপর খুব চিৎকার করছেন এবং উনি কিন্তু অসভ্যতাটা করেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু একদল লোক দৌড়ে এলে ওনাকেই বলবে দিদি কী হয়েছে কী হয়েছে। শাখের করাত, পুরুষ মানুষকে কিন্তু শাখের করাতে পড়তে হচ্ছে, অর্থাৎ ওনার কথা কেউ বিশ্বাস করছেন না। আজকে এই পরিস্থিতির জন্য পুরুষ মানুষের নিজেদের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে, কারণ পুরুষ মানুষের যে পিয়ার গ্রুপ যেটাকে বলে না, যেটা মেয়েদের কিন্তু খুব স্ট্রং, যেটা কিন্তু পুরুষের নেই। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, ধরুন আজকে অফিসে এই যে একটা কর্পোরেটের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা তো পুরুষ মানুষের সঙ্গেও হয়, অনেক সময় মেয়ে বসদের দ্বারা, মেয়ে কলিগদের দ্বারা, সবার দ্বারাই হয়। তো এবার সেইটা যদি কোনো পুরুষ মানুষ তার পুরুষ কলিগদের বলেন, তারা কি বলবেন আপনাকে আমি লিখে দিচ্ছি, বলবে কি এস তুই এনজয় করতে পারলি না, আমাদের সঙ্গে একটু হলো না। কিন্তু সেটা যদি কোনো মেয়ে বান্ধবী বা মেয়ে কলিগকে বলা হয়, আমার বিশ্বাস বা আমরা মনে করি এখনও, সেই মেয়ে কিন্তু আরও 3-4টে মেয়েকে বলে এই ছেলেটির পাশে দাঁড়াবে বা বলবে যে চল তুই কমপ্লেন কর। পুরুষ কিন্তু পুরুষের পাশে দাঁড়াচ্ছেন না, বারবার কিন্তু একটাই কথা বলছি, সত্যিই যদি পুরুষের পাশে দাঁড়াবার মতো মানসিকতা তৈরি করতে পারেন, সেদিন কিন্তু এই দেশের চেহারাটা বদলাবে। কারণ আজও পুরুষ মানুষ মনে করেন ওর সঙ্গে যা হয়েছে কাল আমার সঙ্গে এটা হবে না। এক্স্যাক্টলি। এবং তার ফলে একটা এই যে যতক্ষণ নিজস্ব ঘেরাটোপের মধ্যে ভাবছেন, প্রত্যেক পুরুষ মানুষ ভাবেন আমার বউ এটা করতে পারে না,
আমার বউ পরকীয়া লিপ্ত হতে পারে না, আমি সেফ, সবাই নিজেরটা ভাবছে আমার বউ এরকম করতে পারে না, আমার বউ কোনোদিন এরকম করবে না, আমার বউ কিছুতেই থানায় গিয়ে আমার নামে বলবে না, আমার বউ পরকীয়া করতেই পারে না। যেমন বহু সব বাবা মাই ভাবেন না আমার ছেলে মেয়ে এরকম করতে পারে না, অন্যের ছেলে মেয়ে এরকম করতে পারে, আমার ছেলে মেয়ে এটা কিছুতেই করবে না। যার ফলে কি পুরুষে এই একতাটা না ভীষণ জরুরি, যেটা মেয়েদের মধ্যে গড়ে উঠেছিল বলেই বা আছে বলেই কিন্তু আজকে মেয়েরা এত আইন পেয়েছেন, আজকে মেয়েরা এত কিছু পেয়েছেন এবং মেয়েদের জন্য এত কিছু হচ্ছে। পুরুষ মানুষ এটা আজও পারেন না, আজও দানা বাঁধতে পারেননি, কিন্তু দানা বাঁধাটা খুবই জরুরি। এক্স্যাক্টলি।